আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি একটি বাংলা প্রথম পত্র দাখিল অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর বাংলা প্রথম পত্র প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমি আশা করতে পারি তুমি বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের হও না কেন, এই প্রশ্ন সাজেশনটি যদি তুমি বাসায় বসে শিখে যেতে পারো, এই সৃজনশীলগুলো যদি তুমি বাসায় বসে বুঝে শিখে যেতে পারো, ইনশাল্লাহ আশা করতে পারি এগুলো থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। তো মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং তোমরা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ফার্স্ট দেখো, তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষাটা হবে এখানে বাংলা প্রথম পত্র অর্থাৎ বাংলা পত্রের জন্য তোমরা কিন্তু যে লিখিত রয়েছে, লিখিতর জন্য কিন্তু তোমরা 2 ঘন্টা 30 মিনিট পাবে, এবং পূর্ণমান অর্থাৎ 70 নাম্বারের একটা পরীক্ষা হবে। এটা ঠিক আছে। আর বাকি যে 30 নাম্বার থাকবে সেটা হচ্ছে বহু নির্বাচনী। তো বহু নির্বাচনীর জন্য আমরা আলাদা একটা ইউটিউবে ভিডিও আপলোড করব। তো লিখিত আজকে 70 নাম্বার তোমাদের সাথে আলোচনা করতেছি। তো দেখো, একটা বিষয় লেখা আছে কি, সৃজনশীল প্রশ্ন গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি, কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, তো 10 গুণ এখানে 5 দেওয়া আছে, 50 আর কি। তার মানে কি তোমাকে মাথায় রাখতে হবে যে কবিতা অংশ থেকে কম হলে তোমাকে 2টা দিতে হবে, গদ্য অংশ থেকে কম হলে তোমাকে 2টা দিতে হবে। কিন্তু তুমি আরেকটা গদ্য এবং পদ্য যে কোনো এক জায়গা থেকে দিয়ে 5টা কিন্তু তুমি ইচ্ছা করলে দিতে পারবে, তাতে কোনো প্রবলেম হবে না। তো তারপর দেখো, আমরা এখানে ক বিভাগ গদ্যের এখানে বেশ কিছু সৃজনশীল দেখতে পারতেছি। তো এইগুলো আমি এখন বলবো, তোমরা অবশ্যই এগুলো পড়ে নেবা। যেমন 1 নম্বরে আমরা দেখতে পারতেছি, লালমনিরহাটে জুবায়ের প্রায় 10 বছর ধরে তার প্রসাহিত কালা পাহাড়কে দিয়ে লাকড়ি টানা, চাষ করা, সার্কাস দেখানো ইত্যাদি কাজ করে আসছিল। কিন্তু বর্তমানে দারিদ্র্যের কারণে হাতের খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালা পাহাড়কে বিক্রি করে দিল। ক্রেতা কালাপাহাড়কে নিতে এসে ওর পায়ে বাঁধা রশি ধরে হাজার টানাটানি করে এক চুলও নাড়াতে পারল না। কালাপাহাড়ের দুচোখ বেয়ে শুধু টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। পরদিন খদ্দের আরও বেশি লোকজন সাথে করে এসে কালাপাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায়। কিন্তু আমি তোমাদেরকে একদম প্রত্যেকটা প্রশ্ন ভালো করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এবং বাসায় শিখতে পারো, সে কারণে। কিন্তু ভোরবেলা জুবায়ের দেখে কালা পাহাড় মরে পড়ে আছে। হাউমাউ করে সে চিৎকার করে আর বলে, ও ওরে আমার কালা পাহাড়, অভিমান করে তুই চলে গেলি। তো দেখো, এখানে মূলত এটা উদ্দীপকটা দেওয়া আছে। তো এখানে দেখি আমরা 1 নং প্রশ্নে কি সৃজনশীলটা দেওয়া আছে। ক নাম্বারে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন? আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক তিনি লাভ করেছিলেন? খ নাম্বার দেখো, লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন 2 দেরি করলেন, কেন ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এটা তোমরা ব্যাখ্যা করে শিখতে হবে। তারপরে দেখো গ নাম্বার, কালাপাহাড়ের আচরণ এবং অতিথির স্মৃতি গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন বর্ণনা করো। খুবই সহজ একটি প্রশ্ন। ঘ নাম্বার দেখো, উদ্দীপকে জুবায়েরের অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উচ্চারিত, মন্তব্যটি যথার্থ বিচার করো। অর্থাৎ আমি আশা করতে পারি এগুলো পড়লে ইনশাল্লাহ, এগুলো যদি বুঝে পড়তে পারো, তোমার সারা বাংলাদেশে যার যেই সিস্টেমে প্রশ্ন আসুক না কেন, অর্থাৎ এই যে তোমাদের অতিথি স্মৃতি গল্প থেকে যদি কোনো সৃজনশীল আসে, তোমরা যদি এই সৃজনশীলটা ভালো করে শিখতে পারো, আমি আশা করতে পারি যে বাকি সবগুলো সৃজনশীল তুমি অনায়াসে পরীক্ষাতে আনসার করতে পারবে। তো তারপরে আমি চলে যাচ্ছি, দেখো 2 নং প্রশ্নে। দেখো এখানে একটা লেখা আছে, সকালে রাস্তা, আমি উদ্দীপকটা পড়তেছি। সকালে রাস্তা ঝাড় দিতে গিয়ে ঠিক আছে, জারুদার মংলু একটা হ্যান্ডব্যাগ কুড়িয়ে পায়। ব্যাগ খুলে তাতে 500 টাকা 2টি বান্ডেল দেখতে পায়। অন্যান্য কোনো চিন্তা না করে সে টাকাটা সহ ব্যাগটি থানায় জমা দিয়ে আসে। ক নাম্বার দেখো, চৌকিদার শব্দের অর্থ কি? তো চৌকিদার শব্দের অর্থ কি? খ নাম্বার দেওয়া আছে, ও বড় হলে উকিল হবে। বিধু সম্পর্কে সকলের এমন ভাবনার কারণ বুঝিয়ে লেখো। অর্থাৎ আমরা জানি যে 2 নাম্বার যে সৃজনশীলটা এসেছে, তোমরা যারা ভালো করে পড়ালেখা করেছো হয়তো তোমরা অলরেডি সেটা আন্দাজ করতে পেরেছো যে এটা কোন থেকে এসেছে। আমরা জানি যে পড়ে পাওয়া যে গল্পটা আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই গল্প থেকে এটা এসেছে। তো আমি মাস্ট বলতে পারি ভাইয়া, তোমরা সারা বাংলাদেশের যে কোনো শিক্ষার্থী হও না কেন, তোমরা অবশ্যই পড়ে পাওয়া গল্প থেকে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবেই থাকবে। তো আমি বলবো যে এই যে 2 নাম্বার প্রশ্নটা যদি কেউ ভালো করে বুঝে শিখতে পারে, সে যেভাবেই সৃজনশীল পরীক্ষাতে আসুক
আসুক না কেন অবশ্যই সে কিন্তু পরীক্ষাতে আনসার করতে পারবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ না। এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম। হতে পারে যে হুবহু কমন থাকবে না, তবে এর ভিতর থেকেই থাকবে। যে বুঝে পড়তে পারবে সে অবশ্যই এখান থেকে কমন পাবে। ঠিক আছে? তো তারপরে আমি চলে যাচ্ছি দেখো ৩ নং প্রশ্নের জন্য। ৩ নং প্রশ্ন দেখো। ৩ নং, আমরা বলিতে দ্বিধা নাই যে আমি আজ তাহাদেরই দলে যাহারা কর্মী নন ধ্যানী, যাহারা মানব জাতির কল্যাণ সাধন করেন সেবা দিয়া কর্ম দিয়া, তাহার মহৎ যদি নাই হন অন্তত ক্ষুদ্র নন। ইহারা থাকেন শক্তির পেছনে রুধির ধারার মতো, গোপন ফুলের মাঝে মাটির মমতা রসের মমতা অলক্ষ্যে। তো একটা ক নাম্বার দেখো, বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয় কত সালে? ঠিক আছে, বাঙালি পল্টন কত সালে ভেঙে দেওয়া হয়? খ নাম্বার দেখো, ভাবা ভাবাবেশকে কর্পূরের মতো বলা হয়েছে কেন? আর তারপরে গ নাম্বার, উদ্দীপকে ভাব ও কাজ প্রবন্ধের কোন দিককে নির্দেশ করেছে ব্যাখ্যা করো। ঘ নাম্বার, মিল থাকলে উদ্দীপকের মূল ভাব এবং ভাব ও কাজ প্রবন্ধের মূল ভাব এক নয় বিশ্লেষণ করো। অর্থাৎ আমরা যদি এটা দেখি যে প্রশ্নটা আমরা যেটা দেখতে পারতেছি, এটা খুবই একটি মানে গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে? এটাতে মূলত কাজী নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাব ও কাজ, এই গল্পটা থেকে এই সৃজনশীলটা দেওয়া হয়েছে। তো এটা পরীক্ষায় থাকার সম্ভাবনা অনেক বেশি। তবে কথা হচ্ছে তোমরা একটু কষ্ট করে গল্পটা পড়ে নিবা। তারপরে যদি প্রশ্নটা বাসায় বসে সলভ করতে পারো, আমি 100% গ্যারান্টি দিলাম এই যে তোমাদের ভাব ও কাজ এই গল্প থেকে যেভাবেই পরীক্ষাতে আসুক না কেন তোমরা অনায়াসে আনসার করতে পারবে। তারপরে দেখো ৪ নং একটা সৃজনশীল দেওয়া আছে। আমি যে উদ্দীপকটা দেখতে পারতেছো, উদ্দীপকটা তোমরা অবশ্যই ভালো করে পড়বা। যেমন লেখা আছে, একজন লোক মেলায় লাল, সবুজ, হলুদ ইত্যাদি অনেক রঙের বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত। বিক্রি কমে গেলে সে হিলিয়াম গ্যাসে ভর্তি বেলুন আকাশে উড়িয়ে দিত এবং এতে করে তার বিক্রি বেড়ে যেত। একদিন একটি বাচ্চা ছেলে জিজ্ঞাসা করলো, কালো রঙের বেলুনও কি আকাশে উড়বে? উত্তরে লোকটি বলল, ভাই, রঙের জন্য বেলুন আকাশে উড়ে না, ভিতরের গ্যাস বেলুনকে আকাশে উড়ায়। ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কিন্তু তোমাদের উদ্দীপক এটা। ক নাম্বার দেখো, একটু থেমে পরাশর ডাক্তার আবার কি বললেন? ক নাম্বার। তারপরে খ নাম্বার দেখো, কপাল ভালো, তরি হাত তরি তাহত হয়ে প্রাণে মরতে হয়নি, উক্তিটি কেন করেছিলেন তা বর্ণনা করো। তো দেখো গ আর ঘ অবশ্যই ভালো করে বুঝতে হবে। তোমাদের উদ্দীপকে ছেলেটির কালো রঙের বেলুন ও কি আকাশে উড়বে উক্তিটি তৈলচিত্রের ভূত গল্পের কোন বিষয়ের নির্দেশ করে? ঠিক আছে, তো এটা হচ্ছে তৈলচিত্র ভূত, তোমাদের যে ৪ নং সৃজনশীলটা দেখতে পারতেছো, এটা তৈলচিত্রে ভূত, এই যে গল্পটা আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের, সেখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। তো অত্যন্ত ইম্পর্টেন্ট একটি তোমাদের জন্য। তো আমি আশা করতে পারি যে তোমরা দেখতে পারতেছো আমি টোটাল এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। যেমন ১ নাম্বার সৃজনশীলটা এসেছে হচ্ছে অতিথির স্মৃতি থেকে, ২ নাম্বার সৃজনশীলটা এসেছে হচ্ছে পড়ে পাওয়া অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পটা থেকে এসেছে। ৩ নাম্বারে যদি লক্ষ্য করো দেখবে যে বাঙালির পল্টন ভেঙে দেওয়া হয় কত সালে? অর্থাৎ ভাব ও কাজ কাজী নজরুল ইসলামের এই গল্পটা থেকে এসেছে। ৪ নাম্বারটা দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে ৪ নাম্বারটা এসেছে হচ্ছে তৈলচিত্রবিদ ভূত মানিক বন্দ্যোপাধ্যায় থেকে। অর্থাৎ এই ৪টা সৃজনশীল যদি কোনো স্টুডেন্ট ভালো করে শিখে যেতে পারে পরীক্ষাতে, আমি তোমাদেরকে ভাইয়া চ্যালেঞ্জ দিলাম। তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষাতে কমন পাবা, তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। হয়তো আমাকে অনেকে বলবা যে এটা ইমতিহানের কিনা, এটা লেকচারের কিনা, এটা দার্সুনের কিনা। ভাই এত কিছু কিসের প্রয়োজন? তোমাদেরকে আমি নমুনা প্রশ্নগুলো ইউটিউবে আপলোড করতেছি, এগুলো তোমরা শিখে যাবা। তোমরা যদি শিখে যাও, তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো, তোমাদের ভবিষ্যৎ ভালো হবে। আর এগুলো প্র্যাকটিস করলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম 100% তোমরা কমন পাবে। তবে কথা হচ্ছে তোমরা এগুলো ভালো করে শিখে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। তো তারপরে দেখো খ বিভাগ কবিতা অংশ থেকে আমরা এখন দেখব। যেমন কবিতা অংশ থেকে এখানে একটি তোমরা উদ্দীপক দেখতে পারতেছো। আমি যদি একটু উদ্দীপকটা বলি, দেশকে চাই যতটা পারা যায় কাছে থেকে দেখতে হবে। দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। দেশ হলো আসলে জননীর মতো। মা যেমন ঠিক আছে মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, এই দেশে তেমনই আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখেন। মাকে আমরা যেমন ভালোবাসি দেশকেও তেমনই ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। তো ক নাম্বার দেখো, কবি নিজেকে কি বলে উপস্থাপন করেছেন? খ নাম্বার, কবি স্বদেশকে মা বলেছেন কেন ব্যাখ্যা করো। গ নাম্বার, উদ্দীপকের সঙ্গে বঙ্গভূমির প্রতি কবিতার সাদৃশ্য তুলে ধরো। ঘ নাম্বার, চেতনাগত দিক থেকে উদ্দীপক এবং বঙ্গভূমির প্রতি কবিতা একে অপরের পরিপূরক বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে ৫ নাম্বার সৃজনশীলটা দেখতে পারতেছ তোমাদের বাংলা বইয়ের, ঠিক আছে, আহ বং আহ তো
তোমার বঙ্গভূমির প্রতি। এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতা, ঠিক আছে? অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে ভাইয়া চ্যালেঞ্জ দিলাম, আমি সারা বাংলাদেশ তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, কবিতা অংশ থেকে বঙ্গভূমির প্রতি এই কবিতাটা থেকে একটা সৃজনশীল তোমাদের পরীক্ষাতে মাস্ট থাকবেই 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 থাকবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। তবে কথা হচ্ছে যে এটা তোমাদেরকে একটু ভালো করে বুঝে পড়তে হবে। অর্থাৎ এই যে সৃজনশীলটা দেখতে পারতেছো, এটা যদি তুমি ভালো করে বুঝে পরীক্ষায় যেতে পারো, এটা ভালো করে শিখে, সেক্ষেত্রে আমি আশাবাদী যে এখান থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই অবশ্যই কমন পাবে। তো তারপরে দেখো আমরা পরবর্তী সৃজনশীল 6 নাম্বার সৃজনশীলে চলে যাচ্ছে। এখানে দেখতে পারতেছো যে তোমরা একটি দেখতে পারতেছো যে নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব সেনে, দুঃখের রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা তোমরা যেন না করি সংশয়, তোমারই যেন না করি সংশয়, ঠিক আছে? তো দেখো এখানে ক খ গ ঘ টোটাল এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে, এগুলো আর আমি বলতেছি না, এগুলো একটু তোমরা ভালো করে পড়ে নিবা ইনশাল্লাহ, এগুলো থেকে তোমরা পরীক্ষায় কমন পাবা। 7 নাম্বার, হুসেন একজন বর্গা চাষি, অন্যের জমি চাষাবাদের মাধ্যমে তার সংসার চলে, একমাত্র মেয়ে রহিমাকে লেখাপড়া শেখানোর জন্য স্কুলে পাঠায়, কিন্তু বিত্তবান রহমত আলী বিষয়টা ভালোভাবে নেয় না, ষড়যন্ত্র করে রহমত তাকে ভিটে মাটি ছাড়া করে, হুসেন নিরুপায় হয়ে দূর গ্রামে চলে যায়। রহমত আলীর বিদ্যালয়ের পড়ুয়া ছেলে অমিত পিতার কর্মকাণ্ডে বিব্রত ও লজ্জিত হয় এবং পিতাকে এ ধরনের অমানবিক আচরণ থেকে বিরত করে হুসেনকে তার ভিটায় ফেরার ব্যবস্থা করে। অর্থাৎ অত্যন্ত ইম্পর্টেন্ট, আমরা একটু সৃজনশীলটা এইখান থেকে যে 7 নাম্বার যে সৃজনশীলটা দেখতে পারতেছ, এই সৃজনশীলটা তোমরা ভালো করে শিখে যাবা, ঠিক আছে? এখান থেকে যে হুবহু কমন আসবে, কারণ এক এক প্রতিষ্ঠানের প্রশ্নটা এক এক রকম থাকবে, ঠিক আছে? বা এক এক প্রকাশনী এক একভাবে প্রশ্ন করে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে সেটা বলতে পারি যে 2 বিঘা জমি যে রয়েছে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি, এই কবিতাটা থেকে অবশ্যই অবশ্যই তোমাদের একটা সৃজনশীল পরীক্ষাতে কমন থাকবে। যেমন লেখা আছে ক নাম্বার, 2 বিঘা জমি কবিতায় উপেন কতদিন পর ভিটে মাটি ছেড়ে পথে বের হলো, ঠিক আছে? খ নাম্বার, তুমি মহারাজ সাধু হলে আজ, এই কথা বলার কারণ কি? অর্থাৎ এই কবিতাটা অত্যন্ত মজার একটি কবিতা, আমার এখনো মনে আছে, আমি যখন ক্লাস 8ম শ্রেণীতে পড়তাম, আমি এই কবিতাটি একদম মুখস্থ করে ফেলেছিলাম। তো আমি জানি না যে যারা তোমরা পড়তেছো এই কবিতাটা কয়জন মুখস্থ করেছো, অনেক বড় একটি কবিতা। তো আমার কাছে এই কবিতাটা এত মজা লাগতো যে আমি এই কবিতাটা একদম মুখস্থ করে ফেলেছিলাম, ঠিক আছে? অনেক ভালো লাগে। যেমন এই কথাটা আছে, তুমি মহারাজ সাধু হলে আজ, খ নাম্বারটা দেখো, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, এটা একদম সবার শেষের লাইন এই কবিতাটার, যারা পড়ছে তোমরা জানো। তারপরে দেখো 8 নাম্বারটা, মহব্বত আলী একদিন গঞ্জে যাচ্ছিলেন কিছু কেনাকাটা করার জন্য, 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে প্রধান সড়কে গিয়ে বাসে উঠতে হয়। প্রধান সড়কে ওঠার সঙ্গে সঙ্গে মহব্বত আলী দেখতে পেলেন বিপরীত দিক দিয়ে একটি দ্রুতগামী বাস আসছে। বাসটির ঠিক 30-40 হাত দূরে একটি 6 বছরের শিশু রাস্তা পার হওয়ার জন্য নিজের মতো হাঁটছে। এই মুহূর্তে মহব্বত আলী নিজের প্রাণের মায়া ত্যাগ করে ছেলেটির কোলে নিয়ে রাস্তার পাশে লাফ দেন। এতে দুজনের জীবন রক্ষা পেলে মহব্বত আলীর পা ভেঙে যায়। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি সৃজনশীল এবং শিক্ষণীয়। তো দেখো ক নাম্বার, সম্রাট বাবরের কোনটি আসল জয় মনে করলেন? খ নাম্বার, পথ ছাড়ি সবে পালাইয়া গেল কেন? গ নাম্বার, উদ্দীপকে মহব্বত আলীর সঙ্গে বাবরের মহত্ব কবিতার কার সাদৃশ্য আছে ব্যাখ্যা করো। তো ঘ নাম্বার সৃজনশীলটা তুমি ভালো করে বুঝে দেখবা। তো বাবরের মহত্ব, ঠিক আছে? তো এখান থেকেও একটা সৃজনশীল তোমাদের পরীক্ষায় থাকার সম্ভাবনা রয়েছে। তো আমি আজকে তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এগুলো যদি ভালো করে পড়ো ইনশাল্লাহ এগুলো থেকে তোমরা পরীক্ষায় কমন পাবা। তো তারপরে আমরা চলে যাচ্ছি যে সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা জানি যে তোমাদের পরীক্ষাতে টোটাল সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে হচ্ছে 15টা, তার মধ্যে তোমাদেরকে 10টি আনসার করতে হবে। সেই ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে যে গদ্য অংশ থেকে তোমাদের পরীক্ষাতে দেওয়া থাকবে 8টি এবং পদ্য অংশ থেকে তোমাদের অর্থাৎ গল্প থেকে দেওয়া থাকবে 8টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং কবিতা অংশ থেকে দেওয়া থাকবে হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ 9, 10, 11, 12, 13, 14, 15। এখান থেকে কবিতা অংশ থেকে দেওয়া থাকবে হচ্ছে 7টি, টোটাল হচ্ছে তোমার 15টি। তো আমি একটু বলে দিচ্ছি যেই গদ্য অংশগুলো থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো। 1 নাম্বার, টিনের ক্যাশ বাক্সটি কেমন ছিল? 2 নাম্বার, আপনার মানুষ না দেবতা কথাটি কে কাকে বলেছিল? 3 নাম্বার, 10 চক্রে ভগবান ভূত কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? 4 নাম্বার, ধনী ব্যক্তির মাঝে পুস্তক কেনার নেশা সৃষ্টি হলে কি লাভ হবে বুঝিয়ে লিখো। 5 নাম্বার, পুস্তক অধ্যয়ন ব্যতীত বুদ্ধি জাগরণ অসম্ভব কেন?
6 নাম্বার, নগেন কেন ভেবেছিল সে পাগল হয়ে গেছে। 7 নাম্বার, সবাই সুখী কারো সুখ নেই। সুখী মানুষ নাটিকায় কেন এই কথা বলা হয়েছে। 8 নাম্বার, সুখে বড় কঠিন জিনিস বলা হয়েছে কেন। তো এইগুলো হচ্ছে 8 পর্যন্ত গদ্য থেকে দেওয়া হয়েছে এবং কবিতা থেকে দেওয়া হয়েছে। দেখো 9 নাম্বার, রেখমা দাসের এ মনে চরণটি দ্বারা কবি কি বুঝিয়েছেন। 10 নাম্বার, কবি নিজের নিঃসম্বল বলেছেন কেন। 11 নাম্বার, কবির সম্মুখে চরণ চলে না কেন। 12 নাম্বার, বিধাতা দিয়েছেন প্রাণ থাকি সদা ম্রিয়মান, ব্যাখ্যা করো। 13 নাম্বার, মানুষের যুগ বলতে কবি কি বুঝিয়েছেন। 14 নাম্বার, কবির চেয়ে নারী পুরুষ উভয়ই সমান কেন। 15 নাম্বার, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলা বলতে কি বোঝানো হয়েছে। অর্থাৎ আজকে তোমাদের সাথে দেখো আমি কিন্তু একদম সংক্ষিপ্ত প্রশ্ন এবং তোমাদের সাথে কিন্তু আমি যে তোমাদের সৃজনশীল থাকে 50 নাম্বার সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তো আমি আশা করতে পারি যে স্টুডেন্ট আজকের এই মানে প্রশ্নটি ভালো করে বাসায় বুঝে সলভ করে যেতে পারবে ইনশাল্লাহ, এখান থেকে সে কিন্তু মানে বুঝে যদি সে শিখে যেতে পারে, আমি আবারও বলতেছি, বুঝে যদি সে শিখে যেতে পারে অবশ্যই অবশ্যই তোমাদের যেখানে দেখতে পারতেছ পূর্ণমান 70, 70-এ 70 তোমরা আনসার করে আসতে পারবা। ঠিক আছে, বাকিটা হচ্ছে তোমার মানে ফেসিলিটি, কে কেমন লিখতে পারে। তো 70-এ আনসার করতে পারবা। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, তোমরা যদি এমসিকিউ ভিডিও চাও সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য এমসিকিউ ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।